অবস্থা মার্কেটটা দেখেন সুন্দর একটা খুব ভালো রকমের একটা মুভ দিয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে। কেমন আমাদের এই মার্কেট এই যে একটা ভালো মুভ দিয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে। আমি একটু এটাকে সাজাই নি। হয়ে গেল, এখানে আছে, একটু সময় দিবেন প্লিজ। আমি সাজানো আগে উচিত ছিল। আমি ঠিক আছে, এই যে মার্কেট উঠে গেল উপরের দিকে, দেখেন উঠে যাওয়ার পরে এখন এই দেখেন এই জায়গাতে কিন্তু আমরা খুব একটা ভালো ব্যবসা করতে পারিনি। অযাচিত ভাবে ব্যাংক গুলাই এসে মার্কেটে ঢুকে গিয়ে মার্কেটটাকে একটা হেফাজত অবস্থা তৈরি করে দিয়েছিল। আমাদের কাছে যাদের কাছে ব্যাংক ছিল না আর যাদের কাছে ছিল তাদেরও হাই প্রাইসে কেনা ছিল আসলে। রিকভারি তারাও করতে পারেনি। এই সময়টাতে কারোরই ব্যবসা হয়নি, ব্যবসাটা হয়েছে মূলত এই জায়গাতে এসে আমাদের কারো কারো। তো যাই হোক, মার্কেটে এরকম হাইপার মুভ দিলে পারে ব্যবসা করা মুশকিল। কোনটা ছেড়ে কোনটা ধরবেন, একটা ছাড়বেন ওইটাই পরে বাড়বে, যেটা ধরলেন সেটা কমবে। সুতরাং আমাদের এরকম সাইড বেস মুভমেন্টে ব্যবসা ভালো হয় এবং আমরা এটাই প্রত্যাশা করব যে মার্কেটে আমাদের সাইড বেস মুভমেন্ট থাকবে এবং আমরা ব্যবসা করব। তো সাইড বেস মুভমেন্টের ক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে 5,300 আর উপরে হচ্ছে 5,600। এটা হচ্ছে আমাদের সাইড বেস মুভমেন্ট। আশা করছি আমরা 5,300 প্লাস মাইনাস 20 ধরে নেন। 4 ডিজিটের একটা সংখ্যাকে একেবারে অ্যাকুরেট বলা খুব কঠিন। এরকম একটা জায়গাতে আমরা দাঁড়ায় আছি, কাছাকাছি জায়গাতে আসছি। যদি এই জায়গাটা ভেঙে যায় তাহলে পরে কি অবস্থা তৈরি হয় আমি আপনাদেরকে দেখাই একটু। আমরা সহ্য করতে পারবো না, মার্কেট নিতে পারবে না। দেখেন একটা দীর্ঘমেয়াদী প্রায় 15 বছরের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে দাঁড়ায় আছে। কেমন এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে দেখেন একটা দীর্ঘমেয়াদী সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা আছি। এটা যদি ভেঙে যায় তাহলে পরে এই যে মার্কেটের একটা উত্থান হলো, এই উত্থানটা হুমকির মধ্যে পড়বে। তখন মার্কেট নিচের দিকে নামার অনেক জায়গা থাকবে এবং এটা নামলে পারে প্যানিক সেল হবে মার্কেটে। মার্কেট খুব, আমরা একজনকে নিয়ে আসি প্লিজ, অ্যাডমিট। হ্যাঁ, মার্কেট খুব দ্রুত এবং খুব মানে ভয়ঙ্কর রকম ভাবে মার্কেট পড়ে মার্কেট ধরেন এই 5,000-এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আসলে এরকম সময়ে আশা করছি না। মার্কেট খুব বড় রকমের একটা মুভ হয়েছে, মার্কেটের মানি মানি আসছে, মানি ইনভলভ হয়েছে মার্কেটে। এরকম অবস্থাতে মার্কেট যদি আবার নিচের দিকে নামে তাহলে স্মার্ট মানিও ক্ষতিগ্রস্ত হবে, তারাও এই জায়গাতে আটকায় যাবে। সবকিছু মিলায় আমরা আশা করছি মার্কেট 5,300 প্লাস মাইনাস 20 বা 30 ধরে নেন, এর নিচে মার্কেট হয়তো নামবে না। এটা খুব দৃশ্যমান একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই দেখতে পাচ্ছে। আমরা যেমন দেখতে পাচ্ছি, যারা একদম নবীন অ্যানালিস্ট তারাও এটা দেখতে পাচ্ছে। তো এরকম একটা দৃশ্যমান জায়গাতে মার্কেট রিয়াক্ট করবে, এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো মার্কেট নিয়ে মোটামুটি বুঝতে পারছেন যে মার্কেট কি করতে পারে। মার্কেট নিয়ে যেটা করবে, মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে, আমি একটু অ্যাজাম্পশন করার চেষ্টা করি, আমরা কল্পনাই করতে পারি, আল্লাহ মালিক। মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে মার্কেট, আমরা একটু ডেলিতে ফিরে যাই। মার্কেট 5,450, মার্কেট 5,450 থেকে মার্কেট 5,450 থেকে 5,300 প্লাস মাইনাস এরকম জায়গাতে কিছুদিন ঘোরাফেরা করে মার্কেট হয়তো উপরের দিকে ব্রেকআউট করবে। কেমন আহ এখন মার্কেটের জন্য 5,450 এটা একটা প্লাস মাইনাস 20 ধরেন, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। কেমন এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আমি একে এখন ধরবো না, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তো এই রেজিস্ট্যান্সের মুখে মার্কেট যখন পড়েছে তখন এটাকে পার করতে হবে। এটা পার করলে পরে তখন আমার মার্কেটকে উপরের দিকে আবার নিয়ে যাব। আপাতত কিছুদিন ডিভিডেন্ডের এই মৌসুমটা হয়তো মার্কেট এরকমই থাকবে। ডিভিডেন্ডের মৌসুমে আমার খুব ভয় লাগে, টেকনিক্যাল অ্যানালাইসিস একদমই কাজ করে না। ওই পিং পং বলের মতন কোনো কোম্পানি হয়তো খুব ভালো ডিভিডেন্ড দিয়ে দিবে, একটা পচা অবস্থাতে আছে শেয়ারটা খুব ভালো রকমের একটা মুভমেন্টে চলে যাবে, এরকম আমরা দেখেছি আগেও। আবার আবার একটা খুব ভালো শেয়ার খারাপ ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ারটা দাম পড়ে যাবে, আপনারা জানেন, আপনাদের যারা ব্যবসা করেন আমরা জানি। আবার আবার খুব ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও শেয়ারের দাম কমে, আবার নো ডিভিডেন্ড দেওয়ার পরেও শেয়ারের দাম বাড়ে। সুতরাং এই সময় অ্যানালাইসিস ঠিক অতটা পারফেক্ট করা যায় না। এই সময়টা খুব মানে এই সময়টাতে আমি খুব মানে ভীত থাকি যে আমি যে অ্যানালাইসিস করছি, যেমন ধরেন আমাদের কাছে আইবিপি আছে। আমি আইবিপি নিয়ে আলোচনা করি। গত বছর আইবিপি দিয়েছিল হচ্ছে 1 কি 2% ক্যাশ এরকম সম্ভবত, আমি যদি ভুল না করি। আমি অন্ততপক্ষে আইবিপি হোল্ড করছি এই মুহূর্তে। তো আইবিপি যদি নো ডিভিডেন্ড দিয়ে দেয়
সম্ভাবনা নাই তা বলছি না, যদি নো ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে আইবিপির এই যে এই ভলিউম গুলা আছে, এই ভলিউম গুলা এই শেয়ারটাকে এই 12 টাকা আশেপাশে ধরে রাখতে পারবে না, তখন শেয়ারটাকে নামাই দিবে, হয়তো নামাই দিবে নিচে। ধরেন নামাই দেওয়ার পরে এই যে এই লিকুইডিটি গুলা খাবে, পাবলিকের কাছ থেকে এই শেয়ার গুলা নিবে, এই শেয়ার গুলা উঠে আসে সবই যে পাবলিকের কাছে আছে, স্মার্ট মানির কাছে আছে তা না, কিছু পাবলিকের কাছে ভলিউম আছে। নেওয়ার পরে সে হয়তো 10 টাকা 60 পয়সা বা 10 টাকা 80 পয়সা থেকে উপরের দিকে যাবে, মেবি মেবি। তো আবার যদি এমন হয় যে না খুব ভালো একটা ডিভিডেন্ড দিল, ধরেন ধরেন খুব ভালো একটা ডিভিডেন্ড দিল ও, তাহলে এমন হতে পারে যে পর 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 সার্কিট দিয়ে শেয়ারটা উপরের দিকে চলে গেল। এই যে ডিভিডেন্ডের সময় কি হবে, কি ঘটনা ঘটতে পারে, এই বিষয়গুলো আসলে আগে থেকে আন্দাজ করা খুব কঠিন। সো আমরা চেষ্টা করব যে শেয়ারে লাভ হয়ে গেলে পরে ডিভিডেন্ড ফেস না করা, অন্ততপক্ষে আমি চেষ্টা করি ডিভিডেন্ড ফেস না করতে। তো গেল এটা। আর মোটামুটি ভাবে যে শেয়ার গুলাতে প্যাটার্ন খুব স্পষ্ট হয়ে আছে, যেমন সিভিও আমি বলি, সিভিওতে প্যাটার্ন তৈরি হয়ে আছে, সিভিওতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সিভিও শেয়ারটা উপরের দিকে আগানোর চেষ্টা করছে। 180 টাকা পার করতে পারলে সিভিওতে আমাদের নেক্সট টার্গেট 220 টাকা। তো আমরা 180 টাকায় কিছু প্রফিট টেক করবো, ধাপে ধাপে আমরা প্রফিট টেক করবো, তারপর যাত্রার পথে আমরা উপরের দিকে যাবে, কিছু শেয়ার রেখে দেবো আনলিমিটেড প্রফিটের আশায়। আর মোটামুটি আমার বক্তব্য শেষ। এবার আপনারা কিছু বলে, মার্কেট সম্পর্কে একটা ধারণা দিলাম, এবার আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আশা করছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন মার্কেট যে অবস্থায় আছে, আমরা এখন কি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম সাইড বেস থাকবে, না আবার এখন আপ ডাউন থাকবে? ও, আগামী, ভালো প্রশ্ন করেছেন। আগামী কয়েকদিন মার্কেটকে আমরা আশা করব যে ওই যে 5300 প্লাস মাইনাস 20 থেকে 5450 প্লাস মাইনাস 20 এর মধ্যে মার্কেট কিছুদিন ওঠানামা করবে, এরকমই আমার কাছে মনে হচ্ছে, আল্লাহ মালুম। তো এখন এর পাশাপাশি আমার কাছে ব্যাংক সেক্টর দেখে মনে হচ্ছে ব্যাংক সেক্টর আরো পড়বে। ব্যাংক সেক্টর যদি পড়ে, ব্যাংক সেক্টর যদি বাড়তো তাহলে পরে আমি এটাকে তুলে দেওয়ার চেষ্টা করতাম উপরের দিকে, কিন্তু ওভারঅল ব্যাংক সেক্টরকে আমার খুব দুর্বল মনে হচ্ছে। তো ওভারঅল সবকিছু মিলে আমাদের প্রস্তুতি এরকম থাকবে যে 5450-এর দিকে গেলে পরে আমাদের প্রফিট থাকলে পরে আমরা কিছু প্রফিট লক করে নিব ইন্ডেক্সের। আরেকটা বিষয় ভাই, যে শেয়ার গুলো আমরা যেমন ইন্ডেক্স যখন 5500 450-এর উপরে ছিল, জি আমরা যে শেয়ার গুলো আমাদের কেনা ছিল, এখন তো এগুলা তো কারেকশন হয়ে অনেক নিচে নামছে, কোনোটা জি 2 টাকা 4 টাকা এরকম এভারেজে নামছে। এখন কি আমরা এগুলাকে এভারেজ করব, যে বাই দিয়ে, না এভাবে রাখবো, মার্কেট কোন দিকে মুভ করে সেটা দেখার আচ্ছা, জন্য? যেমন ধরেন আনোয়ার গ্যালভানাইজিং, তাই না? জি আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটাতে দেখেন, ও ও একটা খুব চমৎকার জায়গা, ও কিন্তু এই শেয়ারটা কিন্তু ভালো শেয়ার, গত বছর দিয়েছিল 10% ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড বিতরণ করেছে ওরা। তো এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটা একটা সুন্দর জায়গা দখল করেছে 75 টাকা, 75 টাকার নিচে নেমে গিয়ে ওখানে একটা তিনবার তৈরি করেছে। আজকে আমরা কঠিন ভাবে শেয়ারটার দিকে খেয়াল রাখবো যে শেয়ারটা 75 টাকা 76 টাকা পার করতে পারে কিনা। যদি 75 টাকা 76 টাকা পার করতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে কিছু প্রফিট নেবো 80 টাকা লেভেলে, মাথাতে রাখেন আমরা, কারণ এই যে এই ভলিউম গুলা দেখছেন, এই ভলিউম গুলা জড়ো হয়ে আছে হচ্ছে 80 লেভেলে। মানে ধরেন ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন এই জায়গাতে যারা শেয়ার গুলা কিনেছে, এই জায়গাতে যারা শেয়ার গুলা কিনেছে, তারা মনে করেন অনেকেই অস্থির হয়ে আছে যে শেয়ারটা তো অনেক পড়ে গেল। যখনই শেয়ার 80 টাকা 81 টাকা 82 টাকাতে যাবে, তখন এই দিককার লোকজন মনে করবে, 85 টাকা 86 টাকা লেভেলে কেনা লোকজন মনে করবে যে কিছু টাকা লস দিয়ে শেয়ার গুলো ছেড়ে দিই। তখন এই জায়গাতে এসে শেয়ারটাতে কিছু প্রফিট টেকিং হবে, হয়তো তখন ওরা প্রফিট টেকিং হবে বা কম লসে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন এই জায়গাতে এসে আবার একটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, হওয়ার পরে হয়তো যদি বাড়ে তখন সেটা বাড়বে। তো আমরা চেষ্টা করব শেয়ারটাতে এই 80 81 82 টাকা লেভেলে কিছু যদি কাছাকাছি কেনা দাম থাকে আমাদের, বা আমাদের যদি লাভে থাকে, আমরা সেই সময় কারো কারো নিশ্চয়ই লাভে থাকবেন, তাহলে পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এখানে, হ্যাঁ, এখানে আমরা শেয়ার কিনতেই পারি এখন। গতদিনকে দীপক দা ফোন দিয়েছিলেন কি করবো, ওই বাচ্চাকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, আমি সেই জায়গাতে শেয়ারটা কেনা উচিত ছিল, ওই জায়গাতে স্টপ লস ধরে। দেখেন একটা মুভিং অ্যাভারেজ নেমে আসছে, দেখতে পাচ্ছেন, লাল মুভিং অ্যাভারেজ। মুভিং জি অ্যাভারেজটা নেমে এইখানে এসে সাপোর্ট দিয়েছে। যদি এই মুভিং অ্যাভারেজের নিচেই ক্লোজ থাকে আজকেও আনোয়ার গ্যালভানাইজিং, তাহলে শেয়ারটাতে আমরা নেগেটিভ হবো। আর যদি উপরের দিকে থাকে তাহলে পরে আমরা এই শেয়ারটাকে পজিটিভ হিসাবে আপাতত 82 টাকা 83 টাকা লেভেলে দেখতে পাবো। এরকম প্রত্যেকটা শেয়ার আপনি খুঁজে পাবেন কম বেশি। ভাই, এইটা যে এত ভলিউম কম হওয়ার কারণটা কি?
ভলিউম মানে কম হওয়ার কারণ হচ্ছে যে শেয়ারগুলোতে মানে যারা স্মার্ট মানি আছে তারা সেটা যেমন অ্যাক্টিভ নাই, ঠিক তেমনি ভাবে তারা কিনছেও না। সাধারণ পাবলিক যারা প্যানিক হচ্ছে তারা শেয়ারগুলো ছাড়ছে, কেমন? মানে স্মার্ট মানি কি অ্যাক্টিভ হবে কি ইনশাল্লাহ, মানে ডিভিডেন্ডের পরে এরকম, না ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস চলছে এটার কারণে স্মার্ট মানি এখন দূরে আছে মার্কেট থেকে? আচ্ছা ভাই দেখেন, এই 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 আনোয়ার গ্যালারি শেয়ারটার দাম বাড়ছে 50 টাকা থেকে 80 টাকা, কত পার্সেন্ট দাম বাড়লো বলেন তো? আমি হিসাব প্রায় করে এই দেখাই। প্রায় 80%। আমি দেখাই আপনাদেরকে। এখান থেকে দাম বাড়লো হচ্ছে প্রায় 80%, না 71% দাম বাড়ছে। 71% দাম বাড়ার পরে যারা যারা এই শেয়ারটাতে বেছে নিয়েছিল তারা আগে থেকে জানতো কিন্তু শেয়ারটা ভালো হবে, তারা প্রফিট টেক করছে এখন। তো আমরা আমরা খুব কঠিন ভাবে খেয়াল করে দেখবো যে আনোয়ার গ্যালভানাইজিং 75 টাকার উপরে নিজেকে ধরে রাখতে পারছে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাকে ইনশাআল্লাহ আশা করছি 100 টাকার কাছাকাছি দেখতে পাবো। আরেকটা বিষয় স্যার, আমাদের কি আগামী 1-1.5 মাস কি আমাদের ছোট ছোট প্রফিট নিয়ে ব্যবসা করা হ্যাঁ, উচিত? জি জি, আগামী 1-1.5 মাস আমরা 10%-এর 10 থেকে 15%-এর প্রফিটেই আমরা সন্তুষ্ট থাকবো। বড় প্রফিট নেওয়ার ক্ষেত্রে কখনোই অনেকগুলো শেয়ার নিয়ে বড় প্রফিট খাওয়া যায় না ভাই। ধরেন আপনার কাছে 100টা শেয়ার আছে, ধরেন জি ধরেন আপনার জি। ক্যাপাসিটি 100টা শেয়ারই কেনা। ধরেন একটা শেয়ারের দাম 10,000 টাকা করে, আপনার কাছে 100টা শেয়ার আছে। আপনি এতগুলা শেয়ার নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারবেন না, কেমন? শুরু জি থেকে জি। শেষ পর্যন্ত যেতে পারবেন না, আপনার মনের মধ্যে টেনশন হবে, একটু পড়লে পরে ভয় পাবেন। তারপরে একটু লাভ হলে পরে মনে হবে যে লাভটা নিয়ে নি, লাভটা হাতছাড়া হয় কিনা। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা শুরু থেকে শেয়ার যদি থাকে হাতে আমাদের, তাহলে আমরা যাত্রাপথে প্রফিট নিব, শেয়ার কমবে আবার একটু কেনার চেষ্টা করব, এভাবে শেয়ারের প্রফিট নিব এবং ছাড়বো এবং কিনবো, এবং 10 থেকে 15টা শেয়ার রেখে দিব সর্বোচ্চ কতদূর যায় দেখার জন্য। যদি লস হয় তাহলে পরে সেটা লস আমরা মেনে নিব। বুঝতে পারছেন কি? সম্পূর্ণ টাকা দিয়ে একটা শেয়ার কিনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রফিট খাওয়া একদম অসম্ভব একটা কাজ। জি জি। ভাই আমার দুইটা স্টকের একটু বিষয় জানাবেন। একটা হচ্ছে জিপিএস আর একটা এআইএল। ইআইএল, ইআইএলটা মনে হয় ইন্স্যুরেন্স, আমি ইন্স্যুরেন্স দেখতে পারবো না, জিপিএস টা দেখেছি। এআইএল না না, এটা আলিফ ইন্ডাস্ট্রি, ও এআইএল, জিপিএস টেক্সটাইল, ইস্পাত। জিপিএস টেক্সটাইল এটা। ইস্পাত, জিপিএস ইস্পাত শেয়ারটা এখনো খারাপ হয়নি। এই 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 আমাদের এই পিনবারের গোড়া এখনো ভাঙেনি, আশা করি আজকে শেয়ারটার মুভমেন্ট পাবো আমরা। আর এআইএল, টেক্সটাইল এটা। এআইএল শেয়ারটাও খারাপ লাগছে না। আমি আপনাদেরকে আসছি আজকে দুটা শেয়ার দেওয়ার জন্য, কেমন? জি ভাই, দুটা শেয়ার আপনি অবশ্যই। একটু খেয়াল রাখবেন। আমি এই মাসে এটাই আমার শেষ শেয়ার দেওয়া, কেমন? এআইএল শেয়ারটা খারাপ না ভাই, ভালোই আছে। এই শেয়ারটা দেখেন এখানে একটা সাপোর্ট পেয়ে আছে, এখানে একটা সাপোর্ট পেয়ে আছে শেয়ারটা, কিন্তু আমাদের প্রফিট টেকিং এর জায়গাটা খুব কাছে নিকটে। আমাদের প্রফিট টেকিং এর এই যে এই জায়গাতে আবার রেজিস্ট্যান্স আছে শেয়ারটাতে, একটা দেখেন রেজিস্ট্যান্সে দেখায়, এই রেজিস্ট্যান্সটাতে বাড়ি খেয়েছে। এই দেখেন এখানে পিন বাড়ির একটা গোড়া আছে, এখানে 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 রেজিস্ট্যান্স আছে, এই ভলিউম গুলা, এই ভলিউম গুলা জ্বালাচ্ছে আমাদেরকে। এআইএল এর হয়ে গেল, এই যে এই ভলিউম গুলা জ্বালাচ্ছে, এই যে এই ভলিউম গুলা এখানে জড়ো হয়ে আছে। তারপরে তারপরে এই যে এই ভলিউম গুলা এখানে জড়ো হয়ে, এই ভলিউম গুলা এখানে জড়ো হয়ে আছে। তো এই ভলিউম গুলো আমাদেরকে জ্বালাচ্ছে। এটা যদি পার করতে পারে এআইএল, তাহলে এআইএল এর টার্গেট অনেকখানি উপরে হবে, পার করে একটু নেমে আবার হয়তো উপরের দিকে যাবে। তো আমরা এআইএল এখন যদি প্রফিট টেক করবো কত কিছু, কিছু মানে প্রফিট ডেট টেক করবেন শেয়ারটাতে 60 টাকা লেভেলে। 60 টাকা। আর 60 টাকা 60 টাকা পার করার পর কিছু প্রফিট টেক করবেন, তারপর উপরের দিকে গেলে পরে আমরা তো আনলিমিটেড জায়গা থাকবে, কেউ একজন আসছেন আমাদের সাথে মনে হয়। ওকে, ধন্যবাদ ভাই, আপনি আচ্ছা, শেয়ারটা শেয়ার। আমি আপনার সাথে একটা শেয়ার করবো আজকে, কেমন? আপনারা দেখেন এই শেয়ারগুলো, এই শেয়ারটা আপনাদের পছন্দ হয় কিনা। এসপিসিএল, এই শেয়ারটা এই শেয়ারটা দেখেন, ও একটা সুন্দর ভলিউম তৈরি করছে। সেটাতে দেখেন ভলিউম, এই শেয়ারটাতে ভলিউম আছে এই জায়গাতে, কিছু কিছু ভলিউম আছে এই জায়গাতে। তো এসপিসিএল শেয়ারটাতে মাঝখানে এই জায়গাতে এই যে ভলিউম গুলা ছিল, এই ভলিউম গুলা ও দখল করে নিয়েছে। এখন এসপিসিএল ব্রেকআউট রিটেস্ট করেছে। এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটাতে আমরা মোটামুটি ভাবে ডবল টপ নেকলাইন ব্রেকআউট, এখানে একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে। আমার কাছে মনে হয় এই শেয়ারটা আমরা
হয়তো হয়তো ডিভিডেন্ডের মৌসুম না হলে আমি আপনাদেরকে আরো শক্ত করে বলতে পারতাম। এই দেখেন প্রফিট টেকিং ওরা নিয়েছেন, এই কাছাকাছি গিয়ে রিটেস্ট করেছে। আমার কাছে মনে হয় এই শেয়ারটা 60 টাকা 62 টাকা যাওয়া উচিত। কেমন? এটা আমার একটা পছন্দের শেয়ার থাকলো, আপনাদের সাথে শেয়ার করলাম। কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের বিষয়। তো শেয়ারটা আমার কাছে ভালো লাগলো। আর একটা দিব, দুইটাই দিব পাওয়ার সেক্টরের। গরিন পাওয়ার। গরিন পাওয়ার দেখেন ও একটা সুন্দর ব্রেকআউট করেছে, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে শেয়ারটা দেখেন, এবং একদম অ্যাপেক্সের গোড়াতে গিয়ে ও ব্রেকআউট করেছে। এই শেয়ারটা আমার কাছে ভালো লাগছে। আমি আপনাদেরকে দুইটা শেয়ার দিলাম, একটু মাথায় রাখেন শেয়ার দুইটা। আমাদের এই টোটাল এই জায়গাতে নায়ক হচ্ছে দুইজন, একটা হচ্ছে এই ক্যান্ডেল এবং একটা হচ্ছে এই ক্যান্ডেল। তাহলে আমাদের স্টপ লস হবে 24 টাকা, 25 টাকায় স্টপ লস হবে। শেয়ারটার নাম ছিল 28 টাকা, এখন 30 টাকায়। 5 টাকায় স্টপ লস যদি আপনারা নিতে পারেন তাহলে পরে এই শেয়ারটাতে মানে প্রফিটের জায়গা মোটামুটি ভাবে অনেকখানি উপরে, প্রায় প্রায় 50 টাকার মতন একটা 20 টাকার প্রফিটের জায়গা। 1:4 রিস্ক আবার রেশিও হয়। তাহলে অবশ্যই স্টপ লসটা মাথাতে রাখবেন এই শেয়ারটাতে। ডোরিয়ান পাওয়ার আর এসপিসিএল দুইটা শেয়ার দিলাম আপনাদেরকে। খুব বেশি শেয়ার দিলে পরে আপনারা বিভ্রান্ত হন। আশা করি এমন পরিমাণ শেয়ার কিনবেন, আশা করি এসপিসিএল স্টপ লসটা কোথায় ছিল? আমি দিচ্ছি ওইটা। এমন পরিমাণ শেয়ার কিনবেন যে পরিমাণ শেয়ার কিনলে পারে লাভ হলেও খুব খুশি হবেন না যে আমার টাকা ডবল হয়ে গেল, কখনোই টাকা ডবল হয় না শেয়ার মার্কেটে। আবার লস হলে পারেও যেন খুব কষ্ট না পান। আমরা অনেক শেয়ার পাই, প্রায় প্রতি সপ্তাহে 2-3টা শেয়ার পাই। তো শেয়ার কিনবেন ক্যাপাসিটি অনুযায়ী, যতটুকু হজম করতে পারবেন ততটুকু। এসপিসিএল এসপিসিএল এর স্টপ লস ভাই এটা তো আরো সহজ। এসপিসিএল এর স্টপ লস হচ্ছে আমাদের 40 টাকা, এখন চলে 46 টাকা। 40 টাকা নিচে নেমে গেলে পরে আর এই যে এই ক্যান্ডেল 40 টাকা, রাইট? হ্যাঁ, 40 টাকা হচ্ছে এসপিসিএল এর স্টপ লস। কেমন? এখন চলে 46 টাকা। তার মানে আপনার যদি 10 লক্ষ টাকা থাকে, আমি বুঝাই দিই আপনাদেরকে, আপনার যদি 10 লক্ষ টাকা থাকে, আপনি যদি কি হলো, কেউ একজন হ্যান্ড রাইজ করলো সম্ভবত। আচ্ছা, না, কারো যদি 10 লক্ষ টাকা হাতে থাকে তাহলে পরে আপনি কতটুকু শেয়ার কিনবেন আমি আপনাদের হিসাব করে বুঝাই দিই। এটা ক্যালকুলেশন, আমাদের কারো পক্ষে সম্ভব না বলা যে এই শেয়ারটা বাড়বে। আমরা অনেকেই, আপনারা আমার গ্রুপে আছেন, আমার গ্রুপ থেকে আপনাদের যদি ভালো না লাগে আর একটা গ্রুপে যাবেন, সেই গ্রুপেও আপনি যাই দেখবেন ভালো লাগবে না। তো ভালো লাগবে যদি আপনি লসটা স্বীকার করে নেওয়ার মানসিকতা রাখেন। তাহলে পরে যে গ্রুপে আপনাকে শেয়ার দিক, তারা তো তাদের একটা নিজস্ব গবেষণা থাকে, তাদের একটা সোর্স থাকে, সেই সোর্স থেকে তারা তথ্য পায়। আমি যেমন অ্যানালাইসিস করে আপনাকে শেয়ার দিচ্ছি, তাদেরও একটা সোর্স থাকে। আপনার যদি এক্সিট রাস্তাটা যদি খোলা থাকে আপনাদের, এবং আপনারা যদি খুব বড় পরিমাণ শেয়ার না কিনেন, 10টা শেয়ার কিনে তো 5টাতে লাভ হবেই। এবং যদি 1:2 রিস্ক আওয়ার রেশিও থাকে আপনাদের, তাহলে পরে তো আপনাদের 5টাতে লস হলেও বাকি 5টাতে লাভ হবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনাদের প্রত্যেকের কাছে 10 লক্ষ টাকা আছে। তাহলে আপনি এসপিসিএল কিনলেন বর্তমান রেটে এই ধরেন 46 টাকা করে। আমাদের স্টপ লস হচ্ছে 40 টাকা, মানে 6 টাকা। তাহলে পরে 3-6-18, 3,000 শেয়ার কিনবেন। এইটা 3,000 শেয়ার কিনবেন, তাহলে আপনাদের লস হবে হচ্ছে, যদি স্টপ লসে হিট করে, 18 টাকা। বুঝেন বিষয়টা? 18,000 টাকা। কেমন? তাহলে 10 লক্ষ টাকায় 18,000 টাকা মানে কত? 1.8% লস, মানে অন ক্যাপিটাল 1.8% লস হলো আপনাদের। এই যে আপনাদের 1.8, এই যে 18,000 টাকা লস হলো, এই 10 লক্ষ টাকাতে 18,000 টাকা লস হলে পরে খুব গায়ে লাগবে না, আপনারা ডিমোটিভেটেড হবেন না। আর আমাদের টার্গেট হচ্ছে শেয়ারটাতে ধরেন 60 টাকা, ধরে নিলাম 60 টাকা। তাহলে পরে আমাদের প্রফিট হলো কত? 46 থেকে 60, 14 টাকা। 3,000 শেয়ারে 3-14-42,000 টাকা। হ্যান্ডসাম একটা মানি। ধরেন এটা যদি 1 মাসেও আসে 42,000 টাকা, 42,000 টাকা যদি কোনো জায়গাতে জব করেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালান, মাসে ইনকাম করা সো টাফ। আর যদি লস হয় তাহলে 18,000 টাকা। জাস্ট এই যে হচ্ছে ক্যালকুলেশন। আমরা এই ক্যালকুলেশনটা যদি মানি, তাহলে পারে আপনি যেখানেই যান, যে গ্রুপেই যান, বা যার কাছ থেকে শেয়ার নেন না কেন, আপনি কখনোই ডিস্যাটিসফাইড হবেন না। আর আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা দিয়ে আপনি এখানে শেয়ার কটা পাওয়া যায়? ধরেন 10,000, 12,000 শেয়ার পাওয়া যাবে ধরেন।
তাই না? 10 লক্ষ টাকা দিয়ে কম বেশি 12,000 শেয়ার পাওয়া যাবে, আপনি 12,000 শেয়ার কিনলেন। আমাদের লস হলো হচ্ছে 6 টাকা লস, তাহলে 6 × 72,000 টাকা লস। 72,000 টাকা লস ভাই, এই 10 লক্ষ টাকায় 72,000 টাকা লস আপনাকে ডিমোটিভেটেড করে দিবে। কেমন? 10 লক্ষ টাকায় 72,000 টাকা লস আপনাকে ডিমোটিভেটেড করে দিবে, আপনার ভালো লাগবে না। আর যদি লাভ হয় তাহলে পরে 12,000 শেয়ারে আপনার লাভ হবে 14 টাকা করে, কত? প্রায় 1.5 লাখ টাকার মতন। এই টাকা যখন আপনার হাতে আসবে তখন আপনি এত খুশি হবেন যে দুনিয়াকে দুনিয়া মনে হবে না। তখন আপনি যার তার কথা শেয়ার কিনবেন এবং এই 1.5 লক্ষ টাকা আপনি হারাই ফেলে দিবেন, গ্যারেন্টিড। মানে এই 1.5 লক্ষ টাকা লাভ হওয়ার পরে আপনার মনে হবে যে শেয়ার মার্কেটে রাতারাতি অনেক টাকা করে ফেলে ফেলে দেওয়া যায়। আমার 10 লক্ষ টাকা ছিল, এখন 11,50,000 টাকা হয়েছে, সর্বনাশ করেছে, কি সর্বনাশী একটা জায়গা। তখন আপনি আরো টাকা নিয়ে নিয়ে আসবেন কোনো জায়গা থেকে, নিয়ে আসার পরে আপনি তখন আবার ওই ভদ্রলোকের কাছ থেকে শেয়ার কিনবেন। এবার হবে হচ্ছে উল্টা, এবার হবে লস। বুঝতে পারছেন? এবার লস হয়ে এই যে আপনি 1,50,000 টাকা ইনকাম করলেন, ওই 1,50,000 টাকা লস হয়ে আপনার ওই 10 লক্ষ টাকা থেকে তো 1,50,000 টাকা হারাবেই, সাথে আবার 3 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা আরো লস হবে, হয়ে আপনি টাকা হয়ে যাবে 8.5 লাখ টাকা, 8,50,000 টাকা। বুঝতে পারছেন তো? দিয়ে আপনি হবেন ডিমোটিভেটেড, ডিমোটিভেটেড হয়ে আর একটা শেয়ার কিনবেন। এবার আর লসে বিক্রি করতে পারবেন না, যে 1.5 লক্ষ টাকা লস হয়ে গেল, তো এবার করবেন কি? আচ্ছা থাক, রেখে দিলাম। তখন ওই 8 লাখ টাকা শেয়ারের দাম কমতে কমতে 5 লাখ টাকাতে নেমে যাবে, আর আপনি 5 বছর ব্যবসা করতে পারছেন না। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা আপনাদেরকে? জি অবশ্যই, নিজেকে আচ্ছা, কন্ট্রোল করতে হবে, এটা এই একটা যে বড় এরকম লার্নিং। আমাদের কি সবার এরকম ঘটনা ঘটেছে কিনা? আমাদের সবার। জি জি, হয়েছে। তো আমাদের যদি সবার এরকম ঘটনা ঘটে, তাহলে পারে আমাদের ভুলটা কোথায় বুঝতে পারছেন তো? আমাদের ভুলটা হচ্ছে সিস্টেম না, আমাদের ভুলটা হচ্ছে আমাদের নিজেদের সাইকোলজি। যে আমরা 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 ভুল জায়গাতে ভুল শেয়ার কিনি, আর ভুল শেয়ার কিনে আমরা স্টপ লস নিতে জানি না, অথবা কোনো সময় যদি সঠিক জায়গাতে শেয়ার কিনি অনেক টাকা লাভ করি, পরের বার আমাকে আশিক সাহেব ফোন দিচ্ছে, ফোনে আমি আপনার সাথে খুব বেশি কথা বলতে পারবো না আর। তো পরের বার প্রথমবার আমরা 1.5 লাখ টাকা লাভ করি, পরের বার আমরা ওই ভদ্রলোক খুব খুশির চোটে বাগবাগ করে আমরা ভাষা থেকে আরো টাকা নিয়ে যাই, বিনিয়োগ করি, এবার আমাদের হয় লস। লস হওয়ার পরে আমরা ডিমোটিভেটেড হয়ে আবার করে কিনি শেয়ার, তারপরে আমাদের 5 বছর আর কোনো ব্যবসা নাই, মার্কেটে ব্যবসা চলে, আর আমরা বলি মার্কেট খারাপ, আমরা ব্লেম দিই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার কথা সাথে আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন। আমি যে জি দুইটা বাবু। শেয়ার দিলাম, এই শেয়ারের কোনো গ্যারেন্টি নাই ভাই। আমি দিলাম, আমার কাছে ভালো লাগছে, ব্রেকআউট করেছে, শেয়ারটা সামনে ভালো হতে পারে। পাওয়ার সেক্টরে আমাদের এবার বেশ ভালো, পাওয়ার সেক্টর ভালো করছে, মানে দেখেন বিদ্যুতের ঘাটতি নাই এবার, তো এরা নিশ্চয়ই ভালো করছে। তো আমার এই এই দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, আমি টেক্সটাইল থেকেও কয়েকটা শেয়ার বাছাই করতে পারতাম, দিলাম না, কারণ আপনারা চান যে আমি আপনাদেরকে কম শেয়ার দিই, তো আমি কম শেয়ারই দিলাম। ওভারঅল আপনারা আমার পরামর্শটা মনে রাখবেন, যে কোনো জায়গাতে একটা সঠিক সময় শেয়ার কেনা যায়, কিন্তু আমাদের এক্সিট রাস্তাটা খোলা রাখা লাগবে, এক্সিট পয়েন্টটা ঠিক রাখা লাগবে, তা না হলে পরে আমাদের এই যে গল্পটা বললাম সেই গল্পটা পুনরাবৃত্তি বারবার ঘটবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? তুশরিফাটাকে একটু দেখবেন, তুশরিফা। তোশরিফা, তোশরিফা, তোশরিফা শেয়ারটা সম্ভবত ব্রেকআউট করেছে একটা পয়েন্ট, সম্ভবত, মেবি। না, তোশরিফা দেখলাম না, কি যেন একটা শেয়ার দেখলাম, যে এটা মনে হচ্ছে, মনে করেছিলাম এটাই সেই শেয়ার। তোশরিফা, তোশরিফার ক্ষেত্রে, আহা, এটা, আহা, তোশরিফাতে দেখেন স্পষ্ট কোনো লাইন টানা খুব মুশকিল। আমরা যদি এখান থেকে টানি একটা ডায়াগোনাল লাইন, যদি টানি এখান থেকে মোটামুটি একটা চ্যানেলে শেয়ারটা আছে। আমরা আপাতত শেয়ারটাকে চ্যানেলের হাই এই জায়গাতে নিয়ে যা, আমি কিন্তু আর কোনো শেয়ার নিয়ে আলোচনা করবো না, আমি ক্লোজ করে দেবো, এটাই শেষ। হ্যাঁ, এখানে যাবে। আমাদের আপাতত টার্গেট তোশরিফাতে 25 টাকা, 25 টাকাতে আমরা কিছু প্রফিট টেক করবো যদি থাকে আপনাদের কাছে, কেমন? 25 টাকাতে কিছু প্রফিট টেক করবো, 25 টাকা ব্রেক করলে পরে রিটেস্টে আমরা আবার বাই দিব। আর ধরেন এই জায়গাতে যদি আপনি কিনেন, তাহলে আপনার এক্সিট প্ল্যানটা কোথায় হবে? এই যে এই জায়গাতে দিয়ে দেন। তার মানে আপনি 22 টাকাতে শেয়ার কিনবেন, লস নেবেন 18 টাকা, ধরেন 4 টাকা। আপনার 10 লক্ষ টাকা থাকলে পরে হিসাব করে দেখবেন যে অন ক্যাপিটাল 2% কতটুকু হয়। আমি দেখা দিলাম কিন্তু এই সাপোর্টে, যে এসপিসিএল যে অন ক্যাপিটাল 2% হলে পারে আপনি এসপিসিএল কতগুলা কিনবেন। আপনি কি আমার সিস্টেমটা বুঝতে পারছেন?
জি আপনারা জি 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 এখানে অন ক্যাপিটাল যদি আপনার 10 লক্ষ টাকা থাকে তাহলে পারে এই যে এখানে আমার স্টপ লস, এই স্টপ লসের হিসাবে কতগুলো শেয়ার কিনলে পারে আপনার স্টপ লস 20,000 টাকা হবে, এটা বের করবেন, করে আপনি এখানে এন্ট্রি দিবেন, দিয়ে 1:2 যদি রিস্ক লটে পান তাহলে পরে আপনি এন্ট্রি দিবেন। সোজা হিসাব। কয়বার লস করবেন ভাই? আপনি যদি একটা পয়সা উপরের দিকে ছুঁড়ে মারেন তাহলে আবার হাতে যদি এসে পড়ে, এই একদিকে যমুনা সেতু আর একদিকে হচ্ছে ছবি আছে একটা, 5বার যদি আপনি এখনই আমার ক্লাস শেষ করার পর ছুঁড়ে মারি দেখেন, 5বার 5বার 6বার 4বার এরকম রেশিওটা আসবে। তো ধরে নিলাম যে আপনি 6বারই লস করলেন আর 4বার লাভ করলেন, তাহলে 6বার লস করে 1 টাকা করে যদি লস করেন অন ক্যাপিটাল তাহলে পারে 6 টাকা লস হলো আপনার। আর যদি 4বারে আপনি 2 টাকা করে লাভ করেন, 2 টাকার বেশি হবে অনেক সময়, তাহলে 8,000 টাকা আপনার পকেটে মাস শেষে 2,000 টাকা থাকবে ভাই হাতে। জাস্ট হিসাবটা হচ্ছে এরকম। কেমন? জি এখন মিটিং এ যোগ দিতে আসলে পরে কিভাবে হয়? আচ্ছা, তো আমরা মিটিং অনেকক্ষণ ধরে করছি, আমাকে আপাতত ছেড়ে দিন, আধা ঘন্টা হয়ে গেল, আমাকে আরেকজন মিটিং এ যাচ্ছে, ওদের সাথে একটু মিটিং যোগ দিই। তো আমি কি বোঝাতে পারলাম? যে কোনো শেয়ার যে কোনো জায়গাতে কিনবেন, কিন্তু শুধুমাত্র অন ক্যাপিটাল 2% এর বেশি লস স্বীকার করবেন না, কোনো অবস্থাতেই করবেন না। এবং অন ক্যাপিটাল 2% লস করার ক্ষেত্রে আপনাকে সঠিক জায়গায় শেয়ারটা কিনতে হবে। ধরেন আপনি ভুল জায়গায় শেয়ার কিনলেন, এই জায়গাতে শেয়ার কিনলেন, তাহলে অন ক্যাপিটাল 2% লস কোন জায়গাতে আপনি স্টপ লস সেট করবেন আমাকে বলেন, এই জায়গাতে শেয়ার যদি কিনেন। সুতরাং আমাদেরকে শেয়ার কেনার সময় সঠিক জায়গা এবং সঠিক টাইমিং নির্ধারণ করতে হবে যে আমি কোন জায়গাতে শেয়ার কিনছি এবং এই জায়গাতে আমার স্টপ লস পয়েন্টটা কোথায়। আমরা শেয়ার কেনার আগে প্রথমেই দেখবো যে আমাদের লসটা হিসাব করবো, আমরা প্রথমে লাভের দিকে ফোকাস করব না, আমরা প্রথমে ফোকাস করব লসের দিকে, তারপরে আমরা লাভের দিকে ফোকাস করব। তো আমরা প্রথমেই দেখবো যে আমরা কোথায় শেয়ারটা কিনছি, আমি কি এই জায়গাতে শেয়ারটা কিনছি, এই জায়গাতে প্রাইস অ্যাকশন কি বলছে এবং এই জায়গাতে আমাদের স্টপ লসটা কোথায়। এখানে যদি শেয়ার কিনি তাহলে আমাদের স্টপ লস দেখেন এই জায়গাতে, এই দেখেন এই নিচে কিন্তু শেয়ার নামেনি, কিন্তু আমরা এই জায়গাতে শেয়ার কিনতে পারে এই 26 টাকার শেয়ার 17 টাকাতে নেমেছিল, তো এই 10 টাকা স্টপ লস দিয়ে কোন শেয়ার কেনা যায়? একটা শেয়ার অন ক্যাপিটাল কয়টা শেয়ার কিনতে পারবেন আপনি? তো ওভারঅল আমাদের সঠিক জায়গায় শেয়ার কিনতে হবে, এক্সিট প্ল্যানটা রাখতে হবে এবং পাশাপাশি আমাদের প্রফিটটা 1:2 হয় কিনা এই ক্যালকুলেশন 3টা করতে পারলে পরে আমাদের দেখেন শেয়ার মার্কেটে ধারাবাহিক লাভ হবে। যদি লাভ নাও হয় আমরা মানে ডিমোটিভেটেড হব না, আমাদের ক্যাপিটাল বছরের পর বছর আটকা পড়ে থাকবে না মার্কেটে। কেমন? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকের মতন মিটিং শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই। জি আসসালামু জি আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে। Stop recording. Okay.